সবাইকে স্বাগতম এক্সেলেন্ট ভিআই একাডেমিতে। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা জানবো এক্সেলে কিভাবে ল্যান্ডেড কস্টিং করতে হয় এবং সেই সাথে জানবো এলসি ডকুমেন্টেশনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়, বিল অফ এন্ট্রি কি, বিল অফ এন্ট্রিতে কি কি থাকে, অ্যাডজাস্টমেন্ট যে বিল অফ এন্ট্রিতে থাকে সেটা আসলে কেন দেওয়া হয় এবং এলসি জার্নাল গুলো কিভাবে রেকর্ড করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর যদি কোনো রকম কোয়েরি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো এটা হচ্ছে একটা এক্সেলের শীট, যেখানে আমার একটা কোম্পানি যারা ইম্পোর্ট করে থাকে তাদের সমস্ত ডাটাগুলো এক্সেলে রেকর্ড করা হয় স্টেপ বাই স্টেপ করে। আচ্ছা, প্রথমে আমরা আগে এলসি সম্পর্কে একটু ধারণা নেই। যে আমরা জানি সবাই কম বেশি, যখন বাংলাদেশি কোনো কোম্পানি বিদেশি কোনো কোম্পানি থেকে পণ্য আমদানি করে থাকে তখন তাকে সাপ্লায়াররা একটা পিআই বা প্রফর্মা ইনভয়েস প্রদান করে, যার উপর বেস করে এলসি ওপেন করা হয়। তো প্রফর্মা ইনভয়েসটি দেখতে কেমন আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, অনেকে যারা পরিচিত তারা তো পরিচিত, যারা একেবারে জানেন না তাদের জন্য এটা একটু সহায়ক হবে। যেমন এটা জাস্ট একটা র্যান্ডম বেসিস না। টেক্সটাইল মিলস একটা বাংলাদেশি কোম্পানি, তারা চায়না থেকে মাল ইম্পোর্ট করে। তো প্রফর্মা ইনভয়েস পেজে কি কি থাকে? প্রফর্মা ইনভয়েসে এক্সপোর্টার নাম এবং অ্যাড্রেস, ইম্পোর্টার নেম এন্ড অ্যাড্রেস, প্রোডাক্ট আইটেম অর্থাৎ কি পণ্যটা আমি আমদানি করতেছি সেটার ডিটেলস এবং কোয়ান্টিটি, ইউনিট প্রাইস এবং টোটাল এলসি ভ্যালু। আর বেশ কিছু টার্মস এন্ড কন্ডিশনটা পুরোপুরি স্পেসিফিক করে দেওয়া থাকে। পেমেন্টের ধরন ইউপাস, অ্যাট সাইড পেমেন্ট বা কতদিনের পিরিয়ড, ডেলিভারি প্রসেসটা কি, কোর্স অফ অরিজিন কি, এক্ষেত্রে ব্যাংকের ইস্যুয়ার ব্যাংকে, এই সমস্ত কিছু আসলে প্রফর্মা ইনভয়েসে থাকে। আচ্ছা, তো পিএ ওপেন করে পিএ এর পরেই আসলে এলসি ওপেন করা হয়। আর দরকার হয় বিল অফ এন্ট্রি, অ্যাসেসমেন্ট নোটিশ, সিএনডি বিল, ইন্স্যুরেন্স কপি এবং ক্যারিং চার্জের কপি। আচ্ছা, কমার্শিয়াল ইনভয়েসটা কি? যেখানে ইম্পোর্টেড গুডস এর ডেসক্রিপশন থাকে, কোয়ান্টিটি থাকে, প্রাইস দেওয়া থাকে, ফ্রেট চার্জ থাকে, এলসি নাম্বার এবং ডেট থাকে এবং একইভাবে এক্সপোর্টারের ডেসক্রিপশন থাকে। 2 নম্বর হচ্ছে বিল অফ এন্ট্রি ডকুমেন্ট, যেখানে গুডস ডেসক্রিপশন, এইচএস কোড, টোটাল ইনভয়েস ভ্যালু, এক্সচেঞ্জ রেট, আদার কস্ট, প্রোডাক্টের গ্রস ওয়েট এবং নেট ওয়েট, আর অ্যাডজাস্টমেন্ট, অ্যাসেসমেন্ট ভ্যালু এবং সেই সাথে সকল প্রকারের ডিউটি থাকে এবং অ্যাসেসমেন্ট নোটিশ বা গ্লোবাল ট্যাক্স থাকে। সিএনডি বিল, সিএনডি বিল আমরা জানি যার মাধ্যমে ভায়া হিসেবে কাজ করে, যারা আসলে পণ্যটা যিনি আমদানি করবেন তার গোডাউনে একদম পৌঁছানো পর্যন্ত সিএনডি পার্টি কাজ করে থাকে। যেখানে সিএনডি বিলের মধ্যে তাদের সিএনডি কমিশন থাকে, পোর্ট চার্জ থাকে, শিপিং চার্জ, ক্যারিং চার্জ। আর পণ্যটা যখন এক দেশ থেকে আরেক দেশে আমদানি করা হয় বা রপ্তানি করা হয়, ইন্স্যুরেন্স কপি একটা থাকে, যেখানে ইন্স্যুরেন্স বেয়ার করতে হয়, কত পার্সেন্ট ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্স কোম্পানির নাম, ডিটেলস সমস্ত কিছু দেওয়া থাকে। এছাড়াও ক্যারিং চার্জের একটা কপি লাগে ল্যান্ডেড পোস্ট করার জন্য, যেখানে প্রোডাক্টটা সিএনডি পার্টি বন্দর থেকে পণ্যটা একেবারে কোম্পানির ওয়্যার হাউসে পৌঁছানোর কাজ করে থাকে। আচ্ছা, এখন আমরা যদি বিল অফ এন্ট্রি একটা স্যাম্পল দেখি, এই হচ্ছে একটা বিল অফ এন্ট্রি, যেখানে এক্সপোর্টারের নাম এবং অ্যাড্রেস এবং ইম্পোর্টার বা কনসাইনি
নাম অ্যাড্রেস দেওয়া থাকে এবং সেই সাথে অনেক মানে বিল অফ এন্ট্রি ডেট, একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, আদার কস্ট থাকে এবং সিএনএফ এর ডিটেলস দেওয়া থাকে। এছাড়াও ইনভয়েসের ভ্যালু প্লাস হচ্ছে এক্সচেঞ্জ রেট এবং হচ্ছে এইচএস কোড নাম্বার, প্রোডাক্টের কোয়ান্টিটি, গ্রস ওয়েট এবং নেট ওয়েট স্পেসিফিক করে দেওয়া থাকে। এছাড়া ইউপি এবং ডিপি থাকে এবং অ্যাডজাস্টমেন্ট থাকে এবং সর্বশেষ অ্যাসেসমেন্ট ভ্যালু থাকে। এই অ্যাসেসমেন্ট ভ্যালুর উপর বেস করে আসলে আমরা যদি দেখি অ্যাসেসমেন্ট ভ্যালুটা দেখেন 30,60,564.33 যার উপর বেস করে আসলে কাস্টম ডিউটি যে পার্সেন্টেজ থাকে, আমার এখানে 25% আছে 7,65,141 এবং একইভাবে রেগুলারি ডিউটি যেটা থাকে সেই অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে 3% চার্জ করা হয়েছে। সাপ্লিমেন্টারি ডিউটি অর্থাৎ অ্যাসেসমেন্ট ভ্যালু তার সাথে কাস্টম ডিউটি এবং তার সাথে আরডি যোগ করে টোটালটার উপরে সাপ্লিমেন্টারি ডিউটি 60%, এখানে 23,50,000 এবং ভ্যাট হচ্ছে একইভাবে অ্যাসেস ভ্যালু, কাস্টম ডিউটি, আরডি, এসডি সবগুলোর উপর 15%, 9,40,000। এআইটি শুধুমাত্র অ্যাসেসমেন্ট ভ্যালুর উপর 5% হয়। এটি একইভাবে কাস্টম ডিউটি, অ্যাসেস ভ্যালু, কাস্টম ডিউটি, আরডি, এসডি এগুলো যোগ করে তার উপর 5% নির্ধারণ করা হয়। এটি বা এটিভি দুইটার যে কোনো একটা নির্ধারণ করা থাকে। এক্ষেত্রে আমরা আরেকটু জানি যে কাস্টম ডিউটি, রেগুলারি ডিউটি এবং সাপ্লিমেন্টারি ডিউটি এই তিনটা যখন কোনো কোম্পানি পণ্য আমদানি করে থাকে তখন তাকে দিয়ে দিতে হয় অফেরের যোগ্য, যেটার কোনো রকম অ্যাডজাস্টমেন্ট হয় না, ভ্যাট রিটার্ন বলি বা ট্যাক্স রিটার্ন বলি। কিন্তু ভ্যাট যেটা আছে ইম্পোর্ট ভ্যাট, আমরা এটা ভ্যাট রিটার্ন 9.1 এর সাথে এটা অ্যাডজাস্টমেন্ট করে দেই বেশিরভাগই। আর এআইটি বা এটি এগুলো আসলে ট্যাক্স রিটার্নের সাথে অ্যাডজাস্টমেন্ট বা ক্লেম করা যায়। যদিও অ্যাডজাস্টমেন্ট আমরা যেটা দেখলাম যে বিল অফ এন্ট্রিতে, সেটা কেন হয় এটা যদি একটু বুঝি। যখন কোনো পণ্য আমরা প্রাইস ডিক্লারেশন করে থাকি, যেমন $2 প্রতি ইউনিট প্রতি, কিন্তু অ্যাসেসমেন্ট করার সময় কাস্টম দেখলো পণ্যটির ক্রয় মূল্য $3, যে কোনোভাবেই হোক এরা অ্যাসেসমেন্ট করে পেয়েছে। অর্থাৎ আমরা এলসি যখন করেছি তখন ইউনিট প্রতি ইনভয়েস আমরা দেখিয়েছি $2 প্রতি ইউনিট, কিন্তু কাস্টম এটা অ্যাসেসমেন্ট করার সময় দেখলো যে এটা $3 প্রতি ইউনিট। সো কাস্টমস আমার আমদানিকৃত পণ্য যখন শুল্কায়ন করবে তখন $3 প্রতি ইউনিট ধরবে। এটাই বাস্তবিক অর্থে ইনভয়েস ভ্যালুটা আমার বেড়ে গেছে, যে এলসি ভ্যালু থেকে আমার বেশি। কিন্তু বিল অফ এন্ট্রি ভ্যালু আর এলসি ভ্যালু কিন্তু এক হতে হয়। আর এই জন্যই কিন্তু অ্যাডজাস্টমেন্টের এই যেটা আমরা দেখলাম বিল অফ এন্ট্রিতে অ্যাডজাস্টমেন্টের একটা আলাদা ফিল্ড থাকে, সেজন্যই দরকার হয়। অর্থাৎ এলসির এবং কাস্টমসের অ্যাসেসমেন্টের মধ্যে যে ডিফারেন্সটা হয় সেটারই জন্যই যখন কাস্টমস আমরা এলসি করলাম $2 পার ইউনিট, কিন্তু কাস্টম অ্যাসেসমেন্ট করে পেল $3 পার ইউনিট, স্বাভাবিকভাবেই তখন অ্যাডজাস্টমেন্টের বিষয়টা চলে আসে। আচ্ছা, এখন আমরা যদি একটু জার্নালের দিকে যাই তাহলে আমরা একটু বুঝতে পারবো যে প্রথমে আমরা যখন কোনো প্রোডাক্ট, আমি ইউপাস এলসির ক্ষেত্রে যদি বলি যে কোনো প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করলাম, সেক্ষেত্রে ইনভেন্টরি অ্যাকাউন্ট, যেহেতু প্রোডাক্ট ইনভেন্টরি অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট, ব্যাংকের যে এলসি পেবল অর্থাৎ বা ইউপাস পেবল ক্রেডিট হয়ে যাবে। এটা একটা প্রথম জার্নাল এন্ট্রি দিতে হয় পারচেজ ভাউচার হিসেবে। 2 নম্বর হচ্ছে পেমেন্ট ভাউচার, অর্থাৎ এলসি চার্জ অ্যান্ড কমিশন বা মার্জিন, আমরা যেটা যে এলসি ওপেনিংয়ের সময় শুরুতেই ব্যাংক এলসি মার্জিন বাবদ 10% কম বেশি
নর্মালি 10%ই হয়, ব্যাংক কেটে নেয় এলসির 10%, যেটার জন্য জার্নাল দিতে হয় এলসি কমিশন ডেবিট ব্যাংক ক্রেডিট, যেহেতু ব্যাংক এটা কেটে নিয়েছে। একইভাবে পরবর্তীতে আমার জার্নালটা হয় ম্যাচুরিটি ডেটের আগ পর্যন্ত 6 মাসের, যেহেতু ইউপাস 6 মাসের ম্যাচুরিটি থাকে নর্মালি, তো তার জন্য একটা ব্যাংক ইন্টারেস্ট চার্জ করে থাকে। সো ইন্টারেস্ট অন ইউপাস এলসি ডেবিট এবং ব্যাংক ক্রেডিট। পরবর্তীতে ফাইনাল সেটেলমেন্টে করতে গেলে আমি ওই 10% মার্জিন বাদ দিয়ে রেস্ট অফ দ্য যে 90% অ্যামাউন্ট, সেটা আমার ব্যাংক কেটে নিবে এলসি ভ্যালুর। তো তখন আমার এলসিটা ক্লোজ করে দিব, ব্যাংক এলসি পেবলটাকে আমি ডেবিট করে দিব এবং ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করে দিব রেস্ট অফ দ্য 90% এলসির ভ্যালু দিয়ে। এবং খুব আরেকটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি থাকে ফরেন এক্সচেঞ্জ। আমরা যদি বলি, যদি আমার এক্সচেঞ্জে লস হয়ে থাকে, অর্থাৎ আমি যখন এলসি ওপেন করেছি তখন $120, বাট ম্যাচুরিটি ডেটে $122, আমার এক্ষেত্রে $2 লস হয়ে গেল পার ইউনিটি, তখন এক্সচেঞ্জ লসের এন্ট্রি হবে ডেবিট, ব্যাংক এলসি পেমেন্ট হবে পেবল হবে ক্রেডিট। আর উল্টা যদি হয় যেন ম্যাচুরিটি $118, তাহলে এলসি পেবল অ্যাকাউন্ট ডেবিট, এক্সচেঞ্জ গেইন অ্যাকাউন্ট ক্রেডিট। এই হইলো মোটামুটি এলসি যারা মাল ইম্পোর্ট করে থাকে তাদের যে জার্নাল দিতে হয় সেই জার্নাল। এখন চলে আসে আমরা ল্যান্ডেড কস্টটা কীভাবে বের করব সেটা। এখানে আমার একটা এক্সেল শিট আছে, আমি যদি একটু ছোট করে দেখি, এবিসি কোম্পানি প্রতিনিয়ত মাল ইম্পোর্ট করে থাকে, হ্যাঁ, যার জন্য একটা এক্সেলে একটা রেকর্ড করতে হয় এবং এটার উপর বেস ধরে পরবর্তীতে যারা ইআরপি ইউজ করে তারাও একইভাবে রেকর্ড করে থাকে। যেমন আমার এখানে সিরিয়াল নাম্বার, এলসি নাম্বার, ইম্পোর্টার, পিআই নাম্বার, পিআই ডেট, ইস্যুইং ব্যাংক, বেনিফিশিয়ারি ব্যাংক, সাপ্লায়ার নেম, লোডিং পোর্ট, discharge port, imported product, LC date, LC quantity, rate, LC value, HS code, BDT exchange rate, assessment value এবং custom duty, RD, supplementary duty, VAT, AIT, AT, global tax, insurance, CND bill, carrying charge এবং সব মিলিয়ে হয়ে গেল আমার টোটাল কস্ট। এবং পরবর্তীতে একটি আইটেম হলে ইউনিট 1, যেটা আমি যাই যে কোয়ান্টিটিতে মাল আনলাম এবং যে আমার টোটাল যে ভ্যালু পড়লো তাকে ডিভাইড করলে আমার ল্যান্ডেড কস্ট পার কেজি নির্ধারণ হয়ে গেল। কিন্তু কোনো এলসিতে যদি আমি একাধিক আইটেম আনি, যেমন এখানে আমি 2 নম্বর রোতে আমি যদি দেখি, এলসি নাম্বার, ইম্পোর্টার হচ্ছে স্কাই এবং পিআই নাম্বার দিলাম, পিআই ডেট, ইস্যুইং ব্যাংক হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বেনিফিশিয়ারি এনি চায়না, সাপ্লায়ার নেম, লোডিং পোর্ট চিটাগাং। এখানে 3টা প্রোডাক্ট নিয়ে আসলাম, বিল্ডর, ডেল্টা, তারপর হলো ফিকোর, যেখানে আমার এলসি কোয়ান্টিটি হচ্ছে 8000 কোয়ান্টিটি, $5, $40,000। পরের আইটেমটা হচ্ছে 4000 কেজি, $4 পার কেজি এবং $16,000 টোটাল। পরেরটাও $4,000, 5.5 পার ডলার এবং $22,000 টোটাল। এইচএস কোড এবং বিডিটি রেট 125 আমি কনভার্ট করে নিলাম। আমার যেহেতু 3টা প্রোডাক্ট আমি এই এলসিতে আনছি, 50 লাখ, 20 লাখ এবং 27 লাখ 50, টোটাল হচ্ছে 97,50,000। আচ্ছা, এখন এটা টোটালের উপর যেমন আমি কাস্টম ডিউটি নির্ধারণ করলাম, আমার টোটাল অ্যাসেস ভ্যালু 25%, জাস্ট আমি যদি ফর্মুলাটা দেখি, জাস্ট 25% করে দিলাম। একইভাবে আমি রেগুলারি ডিউটি তার অ্যাসেসমেন্ট ভ্যালুর 5% এবং কাস্টম ডিউটি দুটাকে মিলে 5%, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলার অ্যাসেস ভ্যালু, কাস্টম ডিউটি, আরডি, 3টাকে যোগ করে তার 25% বা যেই পার্সেন্ট থাকে সেটা। ভ্যাটে কখনো কাস্টম ডিউটি আসে না, অ্যাসেস ভ্যালুর সাথে শুধু আরডি আর এসডি যোগ করে তার 15%। এআইটি শুধুমাত্র অ্যাসেস ভ্যালুর উপরে, যেটা এর আগেও বলেছি, এটি একইভাবে তাই। আর গ্লোবাল ট্যাক্স থাকে এখানে। আমার ইন্স্যুরেন্স সাপোজ 30,000 টাকা, প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানি কম বেশি একটা রিবিটের ব্যাপার থাকে, কনসিডার করে থাকে।
যেমন আমার এই কোম্পানির ইন্স্যুরেন্সটা 30% রিবিট দিয়েছে, অর্থাৎ টোটাল 30,000 আমার এই মালটা ইন্স্যুরেন্স কস্ট। তার যেহেতু 30% রিবিট দিচ্ছে, তাই আমি 70% আমি চার্জ করলাম আমার এই কস্টের সাথে। এরপর হচ্ছে সিএনডি বিল, একেবারে সিএনডি কমিশন সহকারে যাবতীয় যা আছে তাই থাকবে, এবং ক্যারিং চার্জ, অর্থাৎ আমার পোর্টের থেকে সিএনডি পার্টি মালটা যে কোম্পানির গোডাউনে পৌঁছে দিল সেটার হচ্ছে ক্যারিং চার্জ। এই সব মিলিয়ে হলো টোটাল কস্ট। 3টা প্রোডাক্টের টোটাল কস্ট চলে আসলো। এরপর আমি যেটা একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে ল্যান্ডেড কস্টের জন্য ওয়েটেড অ্যাভারেজ করে নেওয়া। আমি যদি একটু ওয়েটেড অ্যাভারেজটা দেখি, তাহলে দেখবো এই যে অ্যাসেসমেন্ট ভ্যালুতে আমার 3টা প্রোডাক্ট নিয়ে আসলাম। একটা হচ্ছে $40,000, আরেকটি $16,000, আরেকটি $22,000। বিডিটিতে কনভার্ট করলে প্রথমটি ভ্যালু সবচাইতে বেশি, যেহেতু তার কোয়ান্টিটিও বেশি, ডলারও বেশি, 50 লাখ। পরেরটা হচ্ছে 20 লাখ, এরপরেরটা হচ্ছে 27,50,000। এখন টোটাল হচ্ছে 97,50,000, অর্থাৎ 50,97,50,000 কত পার্সেন্ট। এইভাবে করে আমি যদি ওয়েট করে নেই, অর্থাৎ টোটাল যে খরচ আমি সব কিছু যোগ করে আমার কাস্টম ডিউটি, আরডি, সমস্ত ডিউটি এবং ইন্স্যুরেন্স, সিএনডি পার্টি সব যোগ করে আমার আসলো 2,04,58,000 টোটাল খরচ। এখন এই টোটাল খরচটা তো 3টা প্রোডাক্ট আমি একটা এলসিতে আনছি, তা আমি ওয়েটেড করে নিলাম যে 2 কোটির মধ্যে আমার প্রথম প্রোডাক্টটা প্রায় 15%, অর্থাৎ 1,04,91,000, এবং সেকেন্ড প্রোডাক্টটা আমার হচ্ছে 20%, অ্যান্ড থার্ড যেটা ফিকর প্রোডাক্ট 57,07,000। আমি এভাবে ওয়েটেড অ্যাভারেজ করে নিলাম, যেটা উপর বেস করে আমি পার কেজি কীভাবে বের করলাম। আমার এই 1,41,90,000কে আমি জাস্ট কোয়ান্টিটি দিয়ে আমার ভাগ করে ডিভাইড করে দিলাম 8,000 কোয়ান্টিটি, এবং একইভাবে পরেরটাও তাই। 1,311 টাকা পার কেজি রেট পড়লো, পরেরটা 1,049 টাকা, এবং পরেরটা 1,442 টাকা পার কেজি রেট পড়লো। তো যেটা সিঙ্গেল প্রোডাক্ট, যেমন সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে আর ওয়েটেড অ্যাভারেজের কিছু নেই। এখানে টোটাল যে খরচ হলো, অর্থাৎ যে অ্যাসেস ভ্যালুর সাথে ডিউটি প্লাস ইন্স্যুরেন্স, সিএনডি বিল, ক্যারিং চার্জ যোগ করে তাকে জাস্ট কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে পার কেজি রেট পাওয়া যায়। বাট একাধিক আইটেমের ক্ষেত্রে ওয়েটেড অ্যাভারেজ করে নিতে হয়, যেটা হচ্ছে বেস্ট ল্যান্ডেড কস্ট বের করার জন্য। এই যে এইভাবে নর্মালি এক্সেলে ল্যান্ডেড কস্টটা এইভাবে একটা মাস্টার শিট তৈরি করে নিতে হয়, এবং যেটার উপর বেস করে পরবর্তীতে চাইলে অনেকে ইআরপিতেও আলাদাভাবে পিআই ডাটা একটা মডিউল করে নেয়, এলসি মডিউল করে নেয়, এবং যেটার উপর বেস করে ল্যান্ডেড কস্ট করা যায়। আমি পরবর্তীতে ইআরপিতে কীভাবে ল্যান্ডেড কস্ট করে সেটার একটা আলাদা একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।